হ্যালো বন্ধুরা, চলুন আজ দেখে আসি মা কালী বাধা অবস্থায় ঠিক কেমন আছেন। হ্যালো এভরিওয়ান, আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের কুয়াশা গায়ে মেখে গন্তব্য বহরমপুর থেকে মাত্র 40 কিলোমিটার পথ। লালগোলা একটি গ্রাম, সে কিনা নিজের সীমানা ভাগ করে নিয়েছে। বহরমপুর স্টেশন থেকে মাত্র 10 টাকার বিনিময়ে আমাদের ট্রেন চলে এসেছে। আর লালগোলা যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা রেলপথ। রেলপথের মাধ্যমে সব থেকে কম সময় এবং কম ব্যয় লালগোলা যাওয়ার। এই রেলপথের মাধ্যমে সব থেকে কম সময় এবং কম ব্যয় লাগে লালগোলা পৌঁছতে। আমরা খুব সহজেই পৌঁছতে পারি। একবেলা যদি সময় থাকে তাহলে এই লালগোলায় আসা যায়। লালগোলা রাজবাড়ির মা কালীর দর্শন করতে। তিনি নাকি শেকলে বাঁধা রয়েছে। 3টি শেকলে বাঁধা অবস্থায় কেমন আছেন সেটাই দেখতে এসেছে। এছাড়াও আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতরম গানটি এখানেই রচনা করেছিলেন। পাশাপাশি তিনি আনন্দময় উপন্যাসের সূচনা এই লালগোলা রাজবাড়ি থেকেই শুরু করেন। লালগোলা স্টেশন থেকে বেরিয়ে দুপা এগুলোই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। আর এখানে টোটো স্ট্যান্ডে এসে যে কোনো টোটোকে আপনি রিজার্ভ করে নিতে পারবেন সারাদিনের জন্য, অথবা আপনি কোথায় যাবেন সেটা বলে মাথাপিছু হিসাবে ভাড়াও করতে পারেন। তবে আমরা এখন মুর্শিদাবাদের একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছি। আমরা এখন এসেছি পদ্মাপাড়ে। পদ্মাপাড় হলো মুর্শিদাবাদের একদম উত্তর দিকে এবং লালগোলার উত্তর দিকে, এবং পশ্চিম দিক থেকে বয়ে গেছে ভাগীরথী। যে জায়গায় ভাগীরথী এবং পদ্মা দুই ভাগে ভাগ হয়েছে সেই স্থানই হলো মুর্শিদাবাদ। আর সেই জায়গাতেই আমরা এসেছি। একদম শেষ প্রান্ত মুর্শিদাবাদের বা উত্তর প্রান্ত বলা যেতে পারে। আজ কোনো নৌকা মাছ ধরতে যায়নি, সেজন্য সব পাড়ে নৌকাগুলো বাঁধা রয়েছে। পাড়ে যে নৌকাগুলো বাঁধা রয়েছে এগুলো বিশেষত্ব আছে। এগুলো হচ্ছে পারাপারের জন্য নয়, এগুলো মাছ ধরার জন্য। এই এলাকার আয়ের সব থেকে বড় অংশটি আসে ব্যবসা বাণিজ্য থেকে। এই এলাকা বরাবরই ব্যবসা বাণিজ্যের জন্যই বিখ্যাত। প্রায় 250 বছরের পুরনো এই মন্দিরটি হলো রঘুনাথ মন্দির। এই মন্দিরের ভিতরে রয়েছে শিব মন্দির, লক্ষ্মী মন্দির এবং রঘুনাথীর মন্দির। এই মূর্তিগুলো যেগুলো আমরা নতুন দেখতে পাচ্ছি এগুলো একেবারে সত্যি সত্যি আনকরা, নতুন। গত 2022 সালে মন্দিরটি পুরো সংস্কার করা হয় এবং এই মন্দিরটি প্রায় ভগ্নদশা থেকে এই অবস্থাতেই ফিরিয়ে আনা হয়। এটি হচ্ছে 250 বছরের পুরনো রঘুনাথের মূর্তি। পদ্মা পার এবং রঘুনাথের মন্দির ঘুরে দেখতে আমাদের সর্বসাকল্য সময় লেগেছে মাত্র 1.5 ঘন্টা এবং ভাড়া লেগেছে মাথাপিছু লালগোলা টু লালগোলা স্টেশন 70 টাকা করে। ভগীরথী আর পদ্মাকে সাথে নিয়ে দুই নদীর মাঝে আজও দাঁড়িয়ে রয়েছে লালগোলা রাজবাড়ি। 1813 সালে রাজা রাও রামশঙ্কর রায় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার পলিগ্রাম থেকে লালগোলায় আসেন। তবে এখন এই রাজবাড়ির এই অংশটি ভগ্নপ্রায় বললেই চলে। এটি ছিল অতিথি আলয়। এখানে অতিথিরা আসেন থাকতেন। এই রাজবাড়ির সুড়ঙ্গ পথ দিয়ে নদী পার করে ওপারে যাওয়া যেত। কত অজানা ইতিহাস। এটি ছিল অতিথি আলয়। এখানে অতিথিরা আসলে থাকতো না। এই রাজবাড়ির সুড়ঙ্গ পথ দিয়ে নদী পার করে ওপারে যাওয়া যেত। এখানে কত অজানা ইতিহাস যে লুপ্ত হয়ে গেছে তার কোনো ইয়াত্তা নেই। 1874 সালে মুর্শিদাবাদের তৎকালীন ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায়ের আমন্ত্রণে রাজবাড়িতে আসেন। এখানে তিনি মাস 3 ছিলেন এবং এখানে তিনি বন্দে মাতরম লেখে এবং আনন্দমঠ উপন্যাসের সূচনা হয়। প্রাচীন কাল থেকে একই প্রথা মিশে আজও পুজো হয়ে আসছে এই মন্দিরে। শুধুমাত্র বলি প্রথা বন্ধ হয়েছে। 813 সালে যখন রামশঙ্কর এখানে এসেছিলেন তখন স্বপ্নদেশে তিনি কল রকুনুদ্দিনের তীরে একটি কাঠামো পাল এবং সেই কাঠামোতে মূর্তি গড়ে তিনি পূজা শুরু করেন। সেই নীতি মেনে আজও এখানে একইভাবে পুজো হয়। শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, এখানে আনাগোনা ছিল রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, কবি কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিদেরও। সেই জন্য এখানকার ইতিহাস আজও সমৃদ্ধ। আজও বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের ইতিহাস আমাদের অজানা।
কিন্তু যেসব ইতিহাসগুলো তার মধ্যে থেকে মাথা চাড়া দিয়ে ওঠে, সে তার নিজের অস্তিত্বের বয়ান দেয়। সেই ইতিহাসগুলো কিন্তু আমাদের কাছে আজও বিদ্যমান। যেমন এই মন্দিরটি আজও তার অতীতের চিত্রের বর্ণনা আমাদেরকে দিয়ে চলেছে। আর এই হচ্ছে মা কালী। ইনি আছেন শেকলে বাঁধা। তিনি রাজরাজেশ্বরী কালীমা। হঠাৎ করে তিনি তার আকার একটু একটু করে বাড়াতে থাকেন, যার ফলে তাকে শিকলে বেঁধে রাখতে হয়। সেজন্যই হয়তো বঙ্গে মাতারাম গানটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে এসেই লিখেছিলেন। এখানে পুজো বসে দুপুর 12:30টার পর, যেহেতু পর্দাপাট থেকে ঘুরে এসে পুজো দিতে বসাটা ঠিক হবে। তার কারণ হচ্ছে পুজো শেষ হতে হতে প্রায় 2:30 থেকে 2:45 মতন বেজে যায়। এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে। চাইলে এখানে বসেই ভোগ পেতে পারেন, অথবা আপনারা বাড়িতে পার্সেল করে নিতে চাইলে তার জন্য সকালবেলা এসে ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটি কুপন কেটে নিতে হবে, তবেই আপনারা ভোগটা পাবেন। কারণ এখানে ভোগ খুবই সীমিত পরিমাণে করা হয়। এই মন্দিরে অদ্ভুত এক প্রশান্তি লক্ষ্য করলাম। শহরে ব্যস্ততা বর্জিত এক অনন্ত প্রশান্তি মানুষজন আছেন, তবে বাড়তি কোলাহল মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে চটিজোড়া জমা রাখতে হয়। এখানে প্রত্যেকে এসেছেন যেন মায়ের কাছে নিজেদের আর্জি নিয়ে, এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন। প্রতিটি সূর্যকিরণের সাথে সাথে এদেশের গৌরবের ইতিহাসের প্রমাণ বহন করে চলেছে এই মন্দিরটি। এখানে ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তিত্ব থেকে দেবীর মহিমা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তাই যাবার আগে কালী সম্বন্ধে আরো কিছু জানার পিছুটান থেকেই গেছে। বারবার মনে হচ্ছে আরেকটুক্ষণ বেশি থাকতে হয়তো ভালো হতো, কিন্তু 5:30-এর ডাউন লোকাল ঠিক সময় চলে আসবে, তাই আমাদের বিদায় নিতে হচ্ছে।